আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আসলে তোমাদের সাথে আমার কয়েকটি ক্লাস গ্যাপ হয়ে গেছে। আমি একটু রাষ্ট্রীয় কাজে অর্থাৎ নির্বাচনী কাজে ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সাথে ক্লাস করতে পারিনি। অনেকদিন পর আবার আসলাম। আসলে তোমরা সব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের আজকে টেন্সের উপরে, আমাদের সিলেবাসে টেন্স আছে, এর উপর একটু আলোচনা করবো। ইতিমধ্যেই আমরা টেন্সের উপর 2টি ক্লাস করেছি, আজকে আবার একটি নতুন ক্লাস। আসলে টেন্স তোমরা শিখবা ঠিকই, এটা সম্পর্কে কিছু কথাও বলবো। এটা একটা চলমান প্রক্রিয়া, শুধু 3, 4, 5 চলবে না, পুরো হাই স্কুল জুড়েই তুমি টেন্স শিখবে, ক্লাস 10-এও তুমি টেন্স শিখবে। এটা চলমান প্রক্রিয়া। আর যদি দেখা যায় অল্প বয়সে হয়ে গেছো, ক্লাস 5-এ বিষয়ে তুমি সমস্ত টেন্স ভালো জানো, তো এটার বাড়তি সুবিধা তুমি পাবে। টেন্স ভালো জানা মানে ইংলিশে ভালো শেখা। টেন্স না জেনে কোনো শিক্ষার্থী ভালো শিক্ষার্থী হতে পারে না, অর্থাৎ তোমাকে টেন্স আগে জানতে হবে। এখন তোমরা বলতে পারো, স্যার টেন্স জানলে কী হয়? টেন্স জানলে কী হয়? টেন্স জানলে বাংলা ভাষাকে শুদ্ধ রূপে ইংরেজি ভাষায় লেখা যায়, ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে বঙ্গানুবাদ করা যায়। আমি যদি টেন্স না জানি, তাহলে আই গো টু স্কুল এর অর্থ বলতে পারবো না। আমি যদি টেন্স না জানি, আই গো টু স্কুল অর্থ বলবো কি জানো? আমি স্কুলে যাব, এর অর্থ বললাম, ভুল হয়ে গেল, আমি টেন্স জানি না, তাহলে অর্থ ভুল হয়ে যাবে টেন্স না জানলে। আবার বাংলাকে ইংরেজি ভাষায় শুদ্ধ করতে পারবে না। যদি বলা হয় সে যায়, ইংলিশে বলো তো, তুমি বলবো হি উইল গো, তুমি আন্দাজ বলে দিলা, তোমার শুদ্ধ হলো না। তাহলে টেন্স জানলে কী হয়? টেন্স জানলে বাংলাকে শুদ্ধ রূপে ইংরেজি ভাষায় নেওয়া যায় এবং ইংরেজি ভাষাকে শুদ্ধ রূপে বাংলা ভাষায় রূপান্তরিত করা যায়। এটি আমাদের দরকার। আমি আমার ইংরেজি বই পড়ি, কিন্তু অর্থ বুঝি না। কী কারণে বুঝি না? এই টেন্সের জ্ঞানের কারণে। তো টেন্সের জ্ঞান এই 3, 4, 5 থেকেই তোমাকে শিখতে হবে। আমি এক শিক্ষার্থীকে ক্লাস 2-তে যখন পড়ে, সে বিখারুন্নসিন স্কুলে, তখন তাকে আমি টেন্সটা পুরো শিক্ষা দিয়ে দিয়েছিলাম, 12টা টেন্সের উপরে। দেখলাম ওই বয়সেও, 2-তে ক্লাস 2-এ পড়ে, 2য় শ্রেণীতে পড়ে, ওই বয়সেও তাকে টেন্স শিক্ষা দেওয়া যায় এবং সে ধারণ ক্ষমতা তার আছে, সে শিখতে পেরেছে। তোমাদেরও আছে, আমরা শিখেছি, তোমরা শিখতে পারো। সব কিছু নির্ভর করে আমাদের উপরে। তোমরা শিখবে, আমরা শিখব, এই আমাদের। এখন আমরা যত সুন্দরভাবে শিখাতে পারবো, এটা আমাদের কৃতিত্ব। এবং যদি আমরা সে আউটপুট বা রিটার্নটা পাই তোমাদের কাছ থেকে, তাহলে আমাদের সার্থক যে হ্যাঁ, আমরা তোমাদেরকে টেন্স শিখাতে পারবো। আজকে ওই যে টোটাল 12টা টেন্স, আসলে প্রধান টেন্স 3টে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রতিটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কেন এমন হইল? 4 ভাগে ভাগ করলো কেন? আসলে মানুষ যত ধরনের কথাবার্তা বলতে পারে, যত ধরনেরই কথা বলুক, সেটা 12 ধরনের কথার বাইরে যেতে পারে না। মানুষের ভাষাকে কেন্দ্র করেই টেন্সের শ্রেণী দেওয়া। মানুষ কথাই বলতে পারে 12 ধরনের, তাই টেন্স হয়েছে 12টি। 24টি টেন্স বানাবার কোনো সুযোগ নাই, সারা বিশ্বে কোথাও নাই। সারা বিশ্বের মানুষ 12টা টেন্সের ভিতরেই কথা বলতে পারে। এই যে আমি কথা বলতেছি এখন, এগুলো তো প্রেজেন্ট টেন্স, তাই না? তাইলে টেন্সের বাইরে কথা বলা যায়। যদি বলি খাই, প্রেজেন্ট টেন্স। যদি বলি খাইতেছি, এটাও প্রেজেন্ট টেন্স। যদি বলি খেয়েছি, এটাও প্রেজেন্ট টেন্স। আবার যদি বলি খেয়েছিলাম, পাস্ট টেন্স। যদি বলি খাবো, ফিউচার টেন্স। টেন্স কার হয়? টেন্স হয় ক্রিয়ার। ক্রিয়ার সময়টাই হলো টেন্স। আমরা তো কখনো কখনো বলি খাই, আমরাই তো আবার বলি খাইতেছি, আমরাই বলি খাবো। তাহলে আমরা ক্রিয়াটাকে বারবার বদলাই আর টেন্স বদলাইতে থাকি। তাহলে আমরা কি বলতে পারি? এই ক্রিয়ার চেহারাটাই টেন্স। একটা বাক্যে ক্রিয়ার যে সম্পন্ন হওয়ার সময়, এটাই টেন্স। খাই, খাইতেছি, খাবো, টেন্স হচ্ছে না? টেন্স বদলাচ্ছে। তো তোমরা বুঝতে পারছো টেন্সটা আসলে কি? আমি দ্বারা কোনো টেন্স হবে না, ভাত দ্বারা টেন্স হবে না, কিন্তু খাই দিয়ে টেন্স হবে, ক্রিয়া টেন্স হয়। তাই প্রতিটা বাক্যেই তো ক্রিয়া থাকে। তাইলে টেন্স বিহীন কোনো বাক্য আছে? নাই। প্রতিটা বাক্যই কোনো না কোনো টেন্সের অধীনে। তাহলে আমরা বুঝতে পারলাম আসলে টেন্স ছাড়া আমরা চলতে পারব। তুমি টেন্স জানো না, তুমি ইংরেজি জানো না, সোজা কথা, তুমি ইংরেজি জানো না।
এবং ভালো ছাত্র এবং খারাপ ছাত্রের পার্থক্য একটি, শুধু সেটা হলো টেন্স। এটা সবসময় মনে রাখতে হবে যে ও টেন্স জানে এই জন্য সে ভালো ছাত্র, আমি টেন্স জানি না, আমি খারাপ ছাত্র। সুতরাং আমাকে টেন্স শিখতেই হবে। তাহলে আমরা আজকে সেই টেন্সই শিখাবো তোমাদের। তবে হ্যাঁ, প্রথম টেন্সটি ওই যে বললাম প্রেজেন্ট টেন্সের 4 ভাগ: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা শিখাবো প্রেজেন্ট ইনডিফিনিট, 1 নম্বর টেন্স। অতি দামি টেন্স এবং গুরুত্বপূর্ণ টেন্স, ইম্পর্টেন্ট একটি টেন্স। আসলে আমাদের 12টি টেন্স জানা দরকার আছে, কিন্তু মূল প্রয়োজন হয় মাত্র 5 থেকে 6টি টেন্স। এটি বেশি ব্যবহার হয়। এই 6টার ভিতরে একটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বোর্ডে। উদ্দেশ্য একটাই যে আমরা এই টেন্সটা যেন আমরা চিনতে পারি এবং শুদ্ধভাবে ছোট ছোট বাংলা বাক্যকে ইংলিশে আনতে পারি। এই শুদ্ধভাবে আনার জন্যই কিন্তু শিক্ষা। তোমরা নিশ্চয়ই শেখার জন্য মনোযোগী হবে, এই আশা আমি করি। আমরা আসো এবার বোর্ডে যাই সরাসরি। আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কতগুলো বাক্য লিখেছি। তোমরা বলতে পারো স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেমনে করবো? আগে তো হইতে হবে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স তুমি বলবো ক্রিয়ার রূপটা দেখবা। তুমি যদি দেখো ক্রিয়ার শেষে খাই, যাই, ঘুমাই এরকম আছে, আমি দেখি, আমি লিখি, আমি পড়ি, এইরকম, এইগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি দেখো যাইতেছি, খাইতেছি, ঘুমাইতেছি এইরকম তেসি আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি দেখো আমি গিয়েছি, করিয়েছি, আমি বসেছি, দেখেছি, লিখেছি, এইরকম লিখিয়েছি, একটু চেঞ্জ হয়ে গেল না ক্রিয়াটা, ঘটনা ঘটে গেছে কিন্তু তার ফলাফলটা এখনও রয়ে গেছে। আমি ভাত খেয়েছি, খাওয়া হয়ে গেছে কিন্তু ভাত আমার পেটের ভিতরে আছে। আমি চিঠি লিখেছি, চিঠিখানা লেখা শেষ কিন্তু চিঠিখানা আমার এখানে টেবিলের উপর আছে। এই যে কাজটি শেষ হয়ে গেছে, ফলাফল আছে, এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো যাই হোক, আমরা ওদিকে গেলাম না, আমরা শুরু করলাম প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে। সাধারণত ক্রিয়ার শেষে খাই, যেই ঘুমাই এইরকম দেখতে বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি খাই, আমি খাই না, সে যায়, সে যায় না, এইগুলো সব প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি কখনই এখানে ফিউচার টেন্স বলবে না। আমি যদি কোনো শিক্ষার্থী জিজ্ঞেস করি বলতে কোন টেন্স, অনেক সময় নেয়, শেষে উল্টোপাল্টা বলে। প্রেজেন্ট টেন্স বলে ফিউচার টেন্স, ফিউচার বলে পাস্ট টেন্স। একজন জিজ্ঞেস করলাম তুমি ভবিষ্যতে ডাক্তার হবা, কোন টেন্স? স্যার এটা পাস্ট টেন্স, এটা হলো পাস্ট টেন্স। ভবিষ্যতে ডাক্তার হবে, এটা হলো পাস্ট টেন্স। সব আন্দাজে করে টেন্স দেখলেই ভয় পেয়ে যায়, ভয় পাওয়া যাবে না। তোমাদের একটু হিসেব নিকেশ করলে টেন্স চিনতে পারা একটি জাদুর মতো খেলা। যদি স্যারে বলে যায়, বলো প্রেজেন্ট ইনডিফিনিট। যদি বলে স্যারে যাইতেছে, বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। যাবে, ফিউচার টেন্স। এইভাবে একটু হিসেব নিকেশ করে বলবা। ভবিষ্যতে ডাক্তার হবে, এইটা যদি অতীতে টেন্স হয়, পাস্ট টেন্স হয়, মানুষ হাসবে না? এগুলো হিসাব নিকেশ করে একটু বলবো। তোমরা ধীরে ধীরে পারবে, একসঙ্গে দেখবে যে অনেক সহজ। আমি যে বাক্যগুলো এখানে লিখেছি এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে তাকাও। দেখো, আমি এই ইংরেজিগুলো লিখবো, নিয়মকানুন বলবো, কিন্তু তোমরা আগে বাংলাগুলো দেখো। আমি 10টা বাক্য লিখেছি এবং এগুলোই আমরা আজকে বাড়ি কাছে দেই, এগুলোই দেই। তবে আমরা বাংলার মতো ইংলিশটা মুছে দেবো, তোমরা বাড়ি কাছে যাবে, এটাই করবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটি অতি গুরুত্বপূর্ণ টেন্স, আমরা সেটা নিয়ে আলোচনা করবো। সে যায়, এই যায় বলে দেয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি এখানে থাকতো সে যাইতেছে, তখনই টেন্স বদলে যেত। যদি এই ক্রিয়া থাকতো সে যাবে, তখন টেন্স বদলাই যেত। তাহলে ক্রিয়ার রূপটাই হলো টেন্স। যায়, খায়, ঘুমায়, এইরকম নর্মাল বাক্য থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে করে, এই করে বলে দেয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে স্কুলে যায়, যায় এখানে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যায়, খায়, এই যে খায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এই টেন্সটা ধরলাম ক্রিয়ার চেহারা দেখে, শুধু ক্রিয়ার দিকে তাকাবে। যায়, খায়, ঘুমায়, এই রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা আন্দাজে বলবো না এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এরকম বলবো না। আমরা ঘুরে ঘুরে বলতেই পারি। আগে বলছি আমরা 12 রকমের কথা বলতে পারি, কিন্তু আমরা আজকে একই ধরনের 10টি বাক্য লিখেছি। যায়, খায়, ঘুমায়। যখন নেগেটিভ করি বাক্যটা দেখো কি হয়ে গেল, সে যায় না। কিন্তু যদি বলতাম সে যায়নি, তখন কিন্তু অন্যরকম হয়ে যেত। যায় না আর যায়নি অনেক পার্থক্য। সুতরাং না থাকিলে প্রেজেন্ট টেন্স আর নি থাকিলে পাস্ট টেন্স। তাহলে আমরা তো পাস্ট টেন্স আলোচনা করতেছি, আজকে আলোচনা হচ্ছে প্রেজেন্ট টেন্স। সুতরাং আমরা না এর দিকে লক্ষ্য করব। না, না।
কোনো জায়গায় আমরা ডাব্লিউএস কোশ্চেন করেছি, তোমাদের ডাব্লিউএস কোশ্চেনে জ্ঞান ইতিমধ্যে হয়েছে। দেখো কোথায় ডাব্লিউএস দিয়ে দিচ্ছি, কেন, হয় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে ডাব্লিউএস কোশ্চেনও আছে। আমাদের টেন্স জানা থাকলে আমরা ডাব্লিউএস কোশ্চেনও শুদ্ধভাবে করতে পারব। টেন্সের কারণেই আমরা সমস্ত বাক্য শুদ্ধভাবে করতে পারি। সুতরাং টেন্স ফাঁকি দিয়ে ইংরেজি শেখা যাবে না, টেন্স শিখতেই হবে। প্রথম বাক্য, সে যায়, সে করে, একই রকম। সে স্কুলে যায়, একটু বাড়াই দিছি স্কুলে, এখানে একটু বাড়াই দিলাম। সে ভাত খায়, সে খায়, এটাও হইতে পারতো, একটা অবজেক্ট দিয়ে দিলাম, ভাত কি খায়, ভাত খায়। সে যায় না, এটা নেগেটিভ করে দিলাম না, না। সে করে না, না দিয়ে দিলাম। আমি আগেই বললাম না থাকিলে প্রেজেন্ট টেন্স, নি থাকিলে পাস্ট টেন্স, কিন্তু আমরা না আজকে আলোচনার বিষয়। করে না, সে কি যায়, প্রশ্ন করলে একটা কি আসবে, সে যায়, প্রশ্ন করলে কি হয়, সে কি যায়। তাহলে আমরা প্রশ্নবোধক বাক্যগুলো ইংলিশে শিখতে পারবো কিভাবে প্রশ্ন করে। সে কি স্কুলে যায়, এটা আমরা পারবো। সে কোথায় যায়, এখানে কোথায় আছে এবং কেন আছে, এই ডাব্লিউএস ওয়ার্ড আছে এখানে। এটার সাহায্যে আমরা শুদ্ধভাবে আজকে ইংরেজিগুলো করব। আমরা এখন সরাসরি বোর্ডে আমি লিখবো, তোমরা খুব খেয়াল করবে। তোমরা হয়তো মনে মনে অনেকে বলতেছো স্যার আমি এটা পারি, এটা পারি। হ্যাঁ, তোমরা অনেকে পারো। এই পারা জিনিসটা আমি আবার শেখাচ্ছি। সে যায়, যদি আমি ক্লাসে লিখতে দেই সে যায়, ক্লাসের 40 জন ছাত্র থাকলে 30 জনে ভুল করবে, অথবা 35 জনে ভুল করবে, 5 জনে শুদ্ধ করবে। সে যায় সবচেয়ে ছোট একটা বাক্য। এটা ক্লাসে করতে দিলে 4, 5, 6 দিলে কি করে, 45 জন 50-এর ভিতরে 90% তারা ভুল করে। সে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাদ বাকি সবাই থার্ড পারসন। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, বাদ বাকি সবাই থার্ড পারসন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা নিয়ম জানি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ওইটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট টেন্স হবে না, প্রেজেন্ট টেন্স হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, এই শর্ত যদি পালন করে, তখন আমরা ভার্বের সাথে কিছু যোগ বিয়োগ করি, যোগ করি, বিয়োগ করি না, যোগ করি। গো করি না, গোস করি, ইট করি না, ইটস করি। এটা আমরা জানি নিয়মটা, কিন্তু প্রয়োগ করি না। নিয়মটা জানি, প্রয়োগ করি না। এক শিক্ষার্থী বলে স্যার আমি তো নিয়মটা জানি না, কি জানো? তাহলে ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বি এস যোগ হয়। তাহলে উদাহরণ দাও, স্যার যেমন হি গো, স্যার হি গো, সে উদাহরণ দিতে পারল না, এটা বাস্তব কথা। সে বলতে পারে কিন্তু উদাহরণ দিতে জানে না। তাহলে হি গোস, সে বলতে পারে। তাহলে শিক্ষার্থীরা কি ভুল করে, তারা প্রথমে হি গো লেখে, অনেক পরে যে তারা গোসে যায়, সরাসরি তারা গোস লিখতে পারে না। এটাই সত্য, এটাই বাস্তবতা। আমরা আজকে থার্ড পারসন সিঙ্গুলারের কারণে এই টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা গো দেব না, কি দেব, গোস। ডু দেব না, কি দেব, ডাস। হি ডু দেব না, হি ডাস। সে করে, তাহলে তুমি এটাকে ফলো করো, কি ইংলিশ হবে, হি ডু হবে না, ডু হবে না, কি হবে, হি ডাস। ইয়েস, ইয়েস যুক্ত হবে এই টেন্স, অন্য কোনো টেন্সে যুক্ত হবে। সে স্কুলে যায়, সে স্কুলে যায়, হি। এখন সাবজেক্টের পর তুমি কি দেবা, ভার্ব, এই যে গোস, দ্য গোস। তুমি আর কখনো গো দেবা না, তাই না? হি গোস, কোথায় যায়, স্কুলে, টু স্কুল। এটা তুমি সবাই পারো, টু স্কুল লিখতে হয়, টু স্কুল। সে স্কুলে যায়, কিন্তু যদি বলি আমি স্কুলে যাই, তখন কি হবে, আই গো টু স্কুল, তখন গোস হবে না। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। তাহারা স্কুলে যায়, দে গো টু স্কুল। রহিম স্কুলে যায়, তখন রহিম গোস টু স্কুল। এই যে গোস দিতে পারা, এটা তোমার জন্য একটা বড় শিক্ষা। যে ছাত্র তো গোস চেনে, হ্যাঁ, সে তো গোস চেনে না, গোস চেনে। সে ভাত খায়, সে ভাত খায়, হি। এই যে গোস, এই যে ডাস, এখানে কি দেবো, গোস দেবো না, ডাস দেবো না, একটিও দেবো না, আমরা দেবো ইটস। কি দেবো, ইটস। ইট ইটস রাইট। থার্ড পারসন কি দিতে হয়, এস বাই এস দিতে হয়, আমরা দিলাম। তাহলে আমরা থার্ড পারসনকে খেয়াল করবো বেশি বেশি। স্যাররা এটা বলতে হবে বেশি বেশি, তাহলে আমরা খুব খেয়াল করবো বেশি বেশি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার কিনা। এবার আসো, সে যায় না, এই যে নতুন নিয়ম, তাই না?
যদি কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, খেয়াল করে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, ওই টেন্সে যদি দেখো তুমি বাক্যের ভিতরে এম ইজ আর দেওয়া আছে, এম ইজ আর, যেমন হি ইজ আ বয় দেওয়াই আছে ইজ, তখন তুমি যদি নেগেটিভ করো, না বোধক করো সে বালক না, তখন তুমি ইজের সাথে একটা নট দিয়ে দাও, হি ইজ নট এ বয়, হি ইজ নট এ বয়, এ দিয়ে দাও, ইজ নট, ইজ থাকলে ইজ নট। কিন্তু যদি ইজ না থাকে, অ্যামিজার না থাকে, অন্য কোনো ভাব থাকে, তখন তুমি নট দিলে হবে না, তখন তুমি নায়ের জন্য তুমি কি দেবো, তখন তুমি নায়ের জন্য তুমি এই দুটো জানতে হবে। না ইংলিশের জন্য আমাকে দিতে হবে ডাজ নট, অথবা তোমাকে দিতে হবে ডু নট। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম হয় তখন দেবে ডাজ নট, এবং যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তখন দেবে ডু নট। কিসের জন্য? নায়ের জন্য। আমি নায়ের জন্য দুটো ইংলিশ লিখলাম, ডু নট, ডাজ নট, শুধু নায়ের জন্য। এই নটের পরে আবার ভার্বের প্রধান রূপটা বসে যাবে, ভার্বের প্রধান রূপ, প্রধান রূপ মানে বেস ফর্ম, যেটা বলে গো, এসবিএস থাকবে না, ডু, ইট, এইভাবে থাকবে, তখন কোনো এসবিএস যোগ করবে না। এটা কোথায় বসবে? নটের পরে। যেমন ডাজ নট গো, তুমি বলবো না ডাজ নট গোস, বলা যাবে না, ডাজ নট গো। তারপরে ডু নট ইট বলা যাবে না, ডু নট ইটস বলা যাবে না, তখন বেস ফর্ম মূল ভাগটা থাকবে, কোনো এসবিএস থাকবে না। নটের পরে নেগেটিভ করার সময় আমরা আর এসবিএস যোগ করবো না। এবার আমরা দেখি এই ব্যক্তির আমরা কীভাবে শুদ্ধ করতে পারি, সবাই খেয়াল করো। নায়ের জন্য আমরা কি দেবো? না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার বাড়ি, সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এই না আছে, নায়ের জন্য আমি দুটো ইংলিশ লিখছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইটা দেবো, কি লিখবো? ডাজ নট। এই ডাজ নট দেবো তুমি সাবজেক্টের পরে, হি ডাজ নট। কোনো ছাত্র যদি ডাজ নট লিখতে পারে সে তো শিক্ষিত হয়ে গেল, পুরো শিক্ষিত। সাবজেক্টের পাশে ডাজ নট দিতে পারে, ডাজ নটের পরে কি দেবো? এই যে মূল ভার্ব, ভার্ব ওয়ান যেটাকে বলে, এই যে যায়, যায় ইংলিশ কি তোমরা সবাই জানো, যায় ইংলিশ কি? এখানে ছিল গোস, এখানে আর গোস হবে না, এখানে হবে গো। এই যে বলছি মূল ভার্ব, ভার্ব ওয়ান স্টার্টিং এ যে ভার্বটা থাকে গো, ওয়েন, গন, হ্যাঁ, এই যে গো দেব, এখানে তো আমরা ডাজ দিয়ে দিছি, এখানে আর গোস হবে না। নেগেটিভ ব্যাকে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না, এটাকে অক্সিলারি ভার্ব বলে, সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব বলে, এটাকে বলে প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ভার্ব বলে, গো। তাহলে হি ডাজ নট গো, তোমরা কেউই লিখবে না হি গোস নট, হ্যাঁ, এটা লেখো, গোস নট লিখলে শুদ্ধ হবে না, লিখতে হবে ডাজ নট গো। যদি কোনো শিক্ষার্থী সে যায় না শুদ্ধ করতে পারে, তাহলে সে করে না এটাও শুদ্ধ করতে পারবে। সিমিলার, সে যায় না, সে করে না, একই রকম। তাহলে তুমি লেখো হি, নায়ের জন্য কি দেবা? ডাজ নট। তুমি একটু শিখছো, নায়ের জন্য কি দিতে হয়? ডাজ নট। এটা হলো না, এই যে না। আর এটা হলো করে, করার জন্য আর ডাজ দেওয়া যাবে না, ডু হয়ে যাবে। করে ইংলিশ কি? ডু। দেখছো, সে করে না, সে যায় না, এটা না, এটা হলো না। আমরা শিখলাম না কিভাবে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তখন আমরা ডাজ নট কোথায় দিই? সাবজেক্টের পরেই, তারপরে মূল ভার্বটা সবে শেষে যায়। আর বাংলা অনুবাদ করার সময় সে যায় না, সে করে না, অথবা সে না যায়, সে না করে। না করে মানে কি? করে না। না যায় মানে কি? যায় না। শুদ্ধ করে ভাষা বলতে হবে। আমরা নিচ্ছি, আমরা এই নায়ের প্যাসেজ আমরা এটা বুঝতে পেরেছি, তখন আমরা শুদ্ধভাবে ডাজ নট ব্যবহার করব। আমি এখানে ডু নটের ব্যবহার করি নাই। যদি সাবজেক্টটা অন্য পার্সন হইতো, যদি আই হইতো, তাহলে আই ডু নট গো, তাই না? যদি তুমি হইতে, ইউ ডু নট গো, তুমি যাও না, আমরা আই ইউর ক্ষেত্রে ডু নট ব্যবহার করব, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ নট ব্যবহার করব। এই যে শিক্ষা, এই যে নিয়ম, এটা তুমি ধারণ করবা, ভিতরে নিবা। স্যারে কি কথা বলছিল বারবার বারবার তুমি এটা শোনো, আমি এটা মনে রাখবো, তাহলে আমার আর ভুল হবে না এবং আমার বাড়ি টেস্ট করতে ইচ্ছে করবে, আমি এরকম বাক্য আরেকটা করতে পারি কি না টেস্ট করতে ইচ্ছে করবে। সে কি যায়, সে কি যায়, এটা প্রশ্নবোধক। তো সে যায়,
আমরা কি লিখছিলাম হি গোস, তাই না? ইয়েস আছে। তুমি এই টেন্সে যখন প্রশ্ন করবা, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রশ্নবোধক যদি হয়, তখন তুমি প্রথমে কি দেবা? ডাস। প্রথমে কি দেবা? ডাস। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে প্রথমে তুমি ডু দেবা। যেমন ডাস হি, ডাস রহিম, ডাস করিম, কিন্তু ডু আই, ডু ইউ। আই এর ক্ষেত্রে ডু, রহিম করিমের ক্ষেত্রে হি, শি ক্ষেত্রে ডাস। ডাস হি, ডাস শি, ডাস রহিম, ডাস করিম, ডু আই, ডু ইউ। এই প্রশ্ন করলে এরকম ডু ডাসের সাহায্য নিতে হবে বাক্যের প্রথমে। সে কি যায়? ডাস। এই ডাসটা কি এর কাজ করে, তারপর দাও হি। তো ডাস তো দিয়েই ফেললাম, ডাস ইয়েস, তাই না? এখন আর ইয়েস দেবো না, যা ইংলিশ কি দেবো? গো। তাহলে ইংলিশটা কি হলো? ডাস হি গো। তুমি কখনই লিখবে না হোয়াট হি গোস, এটা লেখা যাবে না। এটা কিন্তু আমাদের নিজস্ব ইংরেজি কি হোয়াট হি গোস। আবার কেউ কেউ বলে হি গোস হোয়াট, হ্যাঁ হি গোস হোয়াট, সে কি যায়, এগুলো লেখা যাবে না। তাহলে কি হবে? ডাস হি গো, সে কি যায়। গোস লেখা যাবে না, ডাস হি গোস, নো, ডাস হি গো। আবার এখানে ডু লেখা যাবে না যে ডু হি গোস, নো, কারণ প্রথমেই তুমি ডাস দেবা, থার্ড পারসন সিঙ্গুলার হলে পরে আর দিবে না। তাহলে ডাস হি গো, এগুলো শিক্ষা, এগুলো মনে রাখতে হবে। সে কি স্কুলে যায়, একটু বড়, সে কি যায়, ডাস হি গো। সে কি স্কুলে যায়, তুমি একটু বড় করে দাও, ডাস তো ঠিকই আছে, ডাস হি গো টু স্কুল। প্রশ্নটা চিহ্ন দিতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো, ডাস হি গোর সাথে টু স্কুল দিয়ে দিলাম। সে কোথায় যায়, এটা ডাবলএস কোশ্চেন। সে কোথায় যায়, প্রশ্নবোধক চিহ্ন থাকলে তুমি ডু বা ডাসের সাহায্য তুমি নিবাই, ওটা ছাড়া প্রশ্নবোধক হবেই। কোথায় ইংলিশটা তোমাদের মোটামুটি অনেকেই জানে এখন, ডাবলএস কোশ্চেন শিখছে যেহেতু ছাত্ররা। কোথায় ইংলিশ কি হোয়ার, আর সে, সেই জন্য তুমি দেবা হি। হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য একটা অক্সিলারি ভার্ব লাগে কি ডাস। ওই যে আমরা ডাস কিন্তু শিখে আসছি, তখন ডাস বসে। এই যে ডাস বসছিল, ডাসি, 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 হোয়ার ডাসি। আর যা ইংলিশ কি হবে? আর কি গোস দেব? নো, আমরা কি দেব? গো। অনেক সহজ, অনেক মজার লাগছে। আমরা এই টেন্সটা আসলে আনন্দ শিখতে পারলে এই ছোট বাচ্চারাও শিখতে পারে, আবার দেখা যায় বড় বড় বাচ্চারা কিছুই পারে। হ্যাঁ, টেন্সের ক্ষেত্রে ক্লাস 4 আর 10 খুব একটা পার্থক্য নাই, অনেকে দেখা যায় একই পারা পারে। তোমরা যদি আগে থেকে পারো তাহলে তোমরা অনেক ভালো ভালো ছাত্র হয়ে যাবে, আর ইংলিশে ভালো, তো সেই ছাত্রী ভালো। হোয়ার ডাস হি গো, সে কোথায় যায়। তাহারা কেন সেখানে যায়, কেন ইংলিশ কি, এটা অনেকেই জানে। কেন ইংলিশ অনেকেই জানে, ওয়াই। তাহারা ইংলিশ, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, দে, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, অনেক বেশি মানুষ। এখানে আর ডাস ব্যবহার করা যাবে না, এখানে আমরা ডু ব্যবহার করব। কি ব্যবহার করব? ডু। আমি বলছি প্রশ্ন করতে হলে সাবজেক্টের পূর্বে বা সামনে বা আগে আমরা ডু বা ডাস একটা অক্সিলারি ভার্বের সাহায্য নেব। এটি যদি সাহায্য না নিই বাক্য শুদ্ধ হবে না। এই শুদ্ধ হওয়ার জন্যই আমাদের আজকের শিক্ষা, আজকের এই পাঠদান। আশা করি তোমরা ধীরে ধীরে বুঝতে পেরেছো। বাক্যগুলো সহজই ছিল, কিন্তু এখানে কিছু মায়ের কাছে আছে, এটাই শিখতে হয়, এটাই শিক্ষা, এটা আমরা ছোটকাল থেকেই শিখব। Why do they go? তারা কেন যায়। আবার আছে সেখানে, সেখানে হলো একটা অ্যাডভার্ব, দেয়ার দিয়ে দাও, সেটা হলো THERE, অ্যাডভার্ব অফ প্লেস। Why do they go there? তারা সেখানে কেন যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ধীরে ধীরে এই বাক্যটি টেন্সগুলো পড়াইলাম। এরকম শত শত বাক্য বাংলা ভাষায় রয়েছে। আমি হয়তো 10টা বাক্য লিখেছি, কিন্তু হাজার হাজার বাক্য রয়েছে। সে বাক্যগুলো শুদ্ধভাবে করতে পারবে এই নিয়ম জানা থাকবে। এখন তোমরা এই বোর্ডের, আমি এগুলো নিচে এখন এই পর্যন্ত আসছে, আমি একটু করে মুছে দেবো। তোমরা কিভাবে কি করেছি, কি নিয়মগুলো করেছি তোমরা নিশ্চয়ই জানছো। কোথায় কি লিখেছি সবই আছে, কিন্তু এটা পুরোপুরি থাকবে না, মুছে দেবো। আর তোমরা এটি বাড়ির কাজ হিসেবে করবে ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে কি, বাংলা বাক্যকে ইংলিশে বাক্যে শুদ্ধভাবে করতে পারাটাই শেখা। এবং এই বাক্যগুলো ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এবং যদি তোমরা করতে পারো, আমি মুছে ফেলার পরেও আমি নতুন কোনো বাক্য দিলাম না, কোনো এক সময় নতুন বাক্য দিব পরবর্তী ক্লাসে, তখন আমি আর বাক্যগুলো বলে দেবো, তোমরাই করবে। তো এটি তোমরা বাড়ির কাজ হিসেবে জমা দাও। আমি তোমাদের কথাগুলো দেখবো কে কেমন লেখে। আজকে আমি উত্তরটা পুরোপুরি মুছে দিলাম।
এখানে মুছে দিলাম, জানি না তোমাদের ওখানে মুছে গেছে কিনা, হয়তো রয়েই গেছে, তারপরও তো মুছেই দিলাম। এই বাক্যটা একটু সমস্যা, সেখানে পারাগান সেখানে যায়। আমরা পরবর্তীতে আরেকটি টেন্স নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা এটি বাড়ি গিয়ে হিসাবে করো এবং কীভাবে বাড়ি কাজ করতে হয় তোমরা সবাই জানো। এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।